গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখে একটি গল্প, লণ্ঠন সাহেবের বাংলো। একটুখানি ঘুমের চটকায় এসেছিল। একটা শব্দ শুনে মাথা ঝাড়া দিয়ে উঠলেন হ্যামিল্টন সাহেব। হেরে গলায় জিজ্ঞেস করলেন, ক্যাডা, কে ওখানে? অনেকখানি লম্বা ও চওড়া বারান্দা, উপরে ছাউনি দেওয়া, এখন অন্ধকার। একটা ঝোলানো লণ্ঠন আছে, সেটা জ্বালানো হয়েছিল কি হয়নি তা সাহেবের খেয়াল নেই। কোনো উত্তর না পেয়ে হ্যামিল্টন পাশে হাত বাড়িয়ে গেলাসটা খুঁজলেন। পাশাপাশি দুটি আরাম কেদারা, মাঝখানে একটা ছোট তেপায় রাখা থাকে তার গেলাস, মদের বোতল ও জলের পাত্র। এখান থেকে দেখা যায় গড়াই নদী, অন্ধকারেও দু একটা নৌকার বিন্দু বিন্দু কুপির আলো। জ্যোৎস্না রাতে চকচক করে নদীর জল। হাত বাড়িয়ে গেলাসটা পেলেন সাহেব, সেটা খালি। মদের বোতলটিও নিঃশেষ, একটু তলানিও নেই। তার মেজাজ বিগড়ে গেল। পেছনের দরজার কাছে আরেকবার শব্দ হতেই সাহেব হুঙ্কার দিয়ে বললেন, কে রে, সাড়া দিস না কেন, হ্যাঁ? উত্তর নেই। তবে বুঝি বাতাসের শব্দ? খুব জোরে হাওয়া উঠলে এই নদী তীরে দোতলা বাংলো বাড়িটাকে মনে হয় ঠিক জাহাজের মতন, যেন একটু একটু দোলে। তৃতীয়বার শব্দটা হতেই পরিষ্কার বোঝা গেল তা প্রাকৃতিক হতে পারে না, নিশ্চিত কোনো জীবিত প্রাণীর। সাহেবের পায়ের কাছে সবসময় রাখা থাকে তার বন্দুক। কোম্পানির লোকেরাই বাংলো দখল করবে বলে হুমকি দিয়ে রেখেছে। সাহেবকে তাই সদা সতর্ক থাকতে হয়। বন্দুকটা হাতে নিয়ে সাহেব উঠে দাঁড়ালেন। সারাদিনের নেশায় তার সারা শরীরে টলটলায়মান ভাব। তবু এগোতে এগোতে তিনি দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, হালা পুঙ্গির পুত, বাস্টার্ড, মাদার, এক গুলিতে খতম করে দেব। আমারে মারতাইছস, তোর বউ আইজি বিধবা হইব। নেশার ঝোঁকে সাহেবের খেয়ালই হলো না যে কোনো আততায়ী এলে সে আড়াল থেকে শব্দ করবে কেন। পেছনের ঘরটার পর্দা সরাতেই প্রথমে দেখা গেল দুটো জলজলে চোখ, খুব নিচুতে, অর্থাৎ কোনো বড় প্রাণী নয়। তারপর বোঝা গেল সেটা একটা বেড়াল। বেড়ালটা আবার একটা ইঁদুর কামড়ে ধরেছে। ইঁদুরটা এখনো জ্যান্ত। বেড়ালটা সেটাকে মেঝেতে ঠুকে ঠুকে মারার চেষ্টা করছে। বেড়ালটা কিন্তু সাহেবকে দেখেও ভয়ে পালাবার চেষ্টা করল না। তার মুখের গেরাসটা ফেলে রেখে সে যেতে রাজি নয়। সাহেব একেবারে বেড়াল সহ্য করতে পারেন না। বেড়াল দেখলেই তার ঘেন্না হয়। এ বাড়িতে অনেক ইঁদুর আছে। নদীর ধারে বাড়ি, ইঁদুর তো থাকবেই। দিনের বেলাতেও ইঁদুরদের দৌড়োদৌড়ি করতে দেখা যায়। সাহেবের খারাপ লাগে না। অনেক সময় সাহেবের পায়ের উপর দিয়েও এক একটা দৌড়ে যায়। তারা তো কামড়ায় না কিংবা ক্ষতি করে না কিছু। তার বাড়ির ইঁদুর বাইরের বেড়াল মারতে আসবে কেন? এই হুলো বেড়ালটা প্রায় ঢুকে পড়ে। সাহেব দু চারবার হুটহ্যাট বললেও নড়ল না বেড়ালটা। একটা বেড়ালকে গুলি করে মারলে সেটা বড্ড বাড়াবাড়ির পর্যায়ে পড়ে যায়। হ্যামিল্টন তবু বন্দুক তুলে বাইরে দিকে তাক করে একবার ফায়ার করলেন। সেই আওয়াজে বেড়ালটা ল্যাজ তুলে পালালো পরিমরি করে। প্রতিদিন অন্তত একবার অপ্রয়োজনেও সাহেবের ফায়ার করা চাই। এই শব্দটা তার ভালো লাগে। তাছাড়া আশেপাশের মানুষের উপর তার আধিপত্য এখনও জারি করা যায়। নীলকুঠির ফ্রেজিয়ার সাহেব ছাড়া এ তল্লাটে আর কারোর বন্দুক নেই। ফায়ারিংয়ের শব্দ শুনে কাশেম হন্তদন্ত হয়ে সিঁড়িতে উঠে এল। কি হয়েছে সাহেব, কারে মারলেন?
একটু দূরে এসে দাঁড়িয়েছে কাশেম। সাহেব তার আর্দালিকে বললেন, কাছে আয়, কাছে আয়। কাশেম কাছে আসতেই হ্যামিল্টন খপ করে তার একটা কান ধরে মুচড়ে দিতে দিতে বললেন, হারামজাদা, শ্যাকের পো, নিমক হারাম, ডিউটিতে ফাঁকি দেস? আমার বাড়িতে বিড়াল ঢোকে কেমনে, দেখতে পারস না? কাশেম হাসতে হাসতে বলল, ছাড়েন ছাড়েন, লাগে, বিলাই ঢুকে পাকের ঘরে জালনা দিয়া। সেখানে তো ফৈটকা বৈশা থাকে, তার দেখনের কথা। কান ছেড়ে দিয়ে সাহেব বললেন, চুপ, ফটিকের কাজ রান্না করা, আর তোর ডিউটি বাড়ি পাহারা দেওয়া, আর আমার খিদমতগারি। আমার যে বোতল ফুরাইছে তা কে দেখব? লণ্ঠনটা জ্বালাস নাই কেন? আরও বোতল তো ঘরে আছে সাহেব। ফের মুখে মুখে কথা, লাথি খাবি। ঘরেই থাক আর দোকানেই থাক, আমার চেয়ারের পাশে সবসময় বোতল মজুত রাখা তোর ডিউটি। এখনই দিতাছি সাহেব, মাফ করেন। হ্যামিল্টন আবার এসে নিজের আর্মচেয়ারে বসলেন। কাশেম বোতল এনে তার থেকে গেলাসে কিছুটা ঢেলে পানি মিশিয়ে সাহেবের হাতে দিল। তারপর বলল, ফটকা পুস করতেছিল, রাত্রিরে কি খাইবেন? খামু তোর মাথা, কি দিতে পারবি? আপনি যা ইচ্ছা করেন। ইচ্ছা করলেই দিতে পারবি? আমার তো ইচ্ছা ইয়র্কশায়ার পুডিং খাইতে, পারবি দিতে? ওই বস্তুর কথা তো কিছু জানি না, ফটকারে কমু। ফটকা বুঝবে কচু। বাড়িতে দুধ আসে, কিশমিশ আসে, ফটিকরে ক পায়েস বানাইতে। ইয়র্কশায়ার পুডিংয়ের বদলে হেইডা হবে কুমারখালি পুডিং। তোর সুটো পোলার আইস কেমন আছে? ভালো না সাহেব, জ্বর সারে নাই। শীত করে, কাঁপুনি দেয়? না কর্তা, জ্বরে একেবারে শরীর পোড়ায়, হাত দিলে সেকা লাগে। এই জ্বর ভালো না, ম্যালেরিয়া না তো? কাইলো যদি জ্বর না ছাড়ে, ওরে যশোর শহরে নিয়ে যা, ভালো চিকিৎসক দেখা। খরচাপাতি যা লাগে আমি দিমু। আপনি মেহেরবান। কাশেম, আমার এই শরাবের বোতলে একবার চুমুক দিয়ে দেখবি নাকি কেমন লাগে? কি যে কন সাহেব, তোবা তোবা, আমার ধর্ম ওই বস্তু একেবারে হারাম, ও কথা শুনলেও পাপ হয়। একদিন যদি জোর করে তোর মুখে ঢাইলা দেই? নিঃশ্বাস বন্ধ করে থাকুম সাহেব, মইরা গেলেও গলায় নিমু না। ফটকা মাঝে মাঝে দু এক চুমুক দেয়, আমি জানি। ও হারামজাদা। চুপ, আবার তুই ফটিকের নামে নালিশ করস? ফটিকও তো কয় তুই নাকি আমার সোনা মুখ ডাইল চুরি করে বাড়িতে পাঠাস, সত্য কথা? ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা, অমন পাপ করলে আমি দোজকে যামু। আপনি সোনা মুখ ছাড়া অন্য কোনো ডাইল খান না, আমি কি তা জানি না? ফটকাটা শয়তান, ও মাছের মুড়া সব নিজে খায় আর কাউরে দেয় না। আর তুই নাকি ফটিকের বউর দিকে চক্ষু তরল করস? সি 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 সি, সে আমার মাইয়ার মতন। ওই লক্ষ্মী আর আমার মাইয়া ফাতিমা একেবারে সমান সমান। ফটকে এ কথা কয়, আমি তারে গলা টিপ্পা মারমু। হ্যামিল্টন হাঁ করে হাসতে হাসতে হাতের ইঙ্গিতে কাশেমকে চলে যেতে বললেন। খানিকক্ষণ হাসার পর তৃপ্ত হয়ে হ্যামিল্টন গেলাসের পানীয়তে চুমুক দিতে লাগলেন। ফটিক আর কাশেমের এই ঝগড়া তিনি বেশ উপভোগ করেন। ইচ্ছে করেই তিনি হিন্দু ও মুসলমান সম্প্রদায় থেকে এই দুজন কর্মচারীকে রেখেছেন। পরস্পরের বিরুদ্ধে এদের নানান অভিযোগ লেগেই আছে। তিনি নিজেও মাঝে মাঝে ওদের উস্কে দেন। আবার এটাও তিনি লক্ষ্য করেছেন, যতই ঝগড়া করুক ওদের দুজনের মধ্যে একটা অবিচ্ছেদ্য টানও আছে। দু গেলাস বেশ দ্রুত শেষ করার পর তিনি পাশ ফিরে তাকালেন পাশের কেদারার দিকে। এখন সেখানে বসে আছে এক রমণী। তুতে রঙের গাউন ও গলায় একটা সাদা স্কার্ফ জড়ানো, সাহেবের পত্নী জেনি। তার দিকে তাকিয়ে হ্যামিল্টন বললেন, ডার্লিং, লুক অ্যাট দ্য স্কাই, ক্লাউডস গ্যাদারিং, স্টিল ইউ ক্যান সি ফ্লিকারিং অফ মুনলাইট।
বাই দ্য ওয়ে, তুমি নিজের হাতে যে 3টে লেবু গাছ লাগিয়েছিলে তাতে এবারে ফল এসেছে। আজই আমি তোমার গাছের একটা লেবু খেলাম। ঘণ্টাখানেক বাদে ফটিক খাবার দেবে কিনা জিজ্ঞেস করার জন্য উপরে এসে দেখল হ্যামিল্টন সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন। দু একবার মৃদু গলায় ডেকেও সে সাড়া পেল না। মাঝে মাঝে এরকম হয়, বেশি নেশা করার পর সাহেব কেদারাতে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকেন, তাকে বিছানায় নিয়ে যাওয়া যায় না। এভাবেই কেটে যায় সারা রাত। এখন তাকে জাগিয়ে তুলে খাওয়াবারও উপায় নেই। হাজার ডাকাডাকিতেও সাড়া দেবেন না, আর গায়ে ঠেলা দিয়ে জাগালে তিনি বীভৎস রকমের গালাগালি দিতে শুরু করবেন। চর লাথিও মারতে পারেন। ফিরে যাবার আগে ফটিক সাহেবের অর্ধসমাপ্ত মদের গেলাসটা তুলে এক চুমুকে মেরে দিল সবটা। এই পরগনাটি আগে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এখন কোম্পানির রাজত্ব আর নেই। বর্তমানে এই পুরো দেশটারই অধীশ্বরী হয়েছেন মহারানী ভিক্টোরিয়া। তাই বিলেতে অবস্থিত কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসরা দ্রুত সম্পত্তি বেচে দিচ্ছেন দেশীয় জমিদারদের কাছে। আলাদা আলাদাভাবে প্রত্যেক প্রজার কাছ থেকে খাজনা আদায় করার বদলে জমিদারদের কাছ থেকে থোক টাকা সংগ্রহ করাই সরকারের পক্ষে সুবিধাজনক। এই পরগনাও কিনে নিয়েছেন কলকাতাবাসী এক জমিদার। আগে এখানকার ম্যানেজার ছিলেন চার্লস হ্যামিল্টন। স্বাভাবিকভাবেই তার চাকরি গেছে। দেশীয় জমিদার দেশীয় নায়েব নিযুক্ত করেছেন। এলাকার সমস্ত জমি নব্য জমিদারের দখলে এলেও ম্যানেজারের বাংলোটি পাওয়া যায়নি। হ্যামিল্টন কিছুতেই এ বাড়ি ছাড়বেন না বলে জেদ করে রয়েছেন। কোম্পানি পড়েছে মহা মুশকিলে। চুক্তি অনুযায়ী সবকিছু জমিদারের হাতে তুলে দেওয়ার কথা। হ্যামিল্টনকে বাড়ি ছেড়ে দেবার জন্য অনুরোধ, উপরোধ, হুমকি, ভীতি প্রদর্শনের পরও সরানো যাচ্ছে না কিছুতেই। জমিদারও এ বাড়ির অধিকার না পেলে কোম্পানির বিরুদ্ধে মামলা করবেন বলে শাসানি দিচ্ছেন। হ্যামিল্টনের জেদ সম্পূর্ণ অযৌক্তিক তো বটেই। কোম্পানি যদি সরে যায় তাহলে তার ম্যানেজারের তো কোনো অধিকারই থাকে না। তবু হ্যামিল্টন বলছেন এ বাড়ি তিনি ছাড়বেন না কিছুতেই। কোম্পানি তাকে কলকাতায় একটি বাসস্থান তৈরি করে দেবার জন্য প্রস্তুত। হ্যামিল্টন তাতেও রাজি নন। তিনি কলকাতাতেও যাবেন না, বিলেতেও ফিরে যাবেন না। ইংল্যান্ডের ইয়র্কশায়ার থেকে চার্লস হ্যামিল্টন ভারতে আসেন 17 বছর বয়সে। প্রথম কয়েক বছর তিনি ছিলেন কোম্পানির রাইটার অর্থাৎ কেরানি। তারপর তিনি সিভিল সার্ভিসে ট্রেনিং নিয়ে জেলায় জেলায় ঘুরেছেন। শেষ 35 বছর তিনি আছেন এই ইব্রাহিমপুর পরগনায়। আগে ছিলেন সহকারী ম্যানেজার, পরে পুরোপুরি ম্যানেজার। আগে ম্যানেজারের কুঠি ছিল অন্য একটি ছোট বাড়িতে। নদীর ধারে সেই সুদৃশ্য দোতলা বাংলো তিনি নিজে দাঁড়িয়ে থেকে বানিয়েছেন। এখানকার সব আসবাবপত্র সাজিয়েছেন তার স্ত্রী। সংলগ্ন বাগানটিতেও আছে তার স্ত্রীর হাতের স্পর্শ। যিনি খুব গাছপালা ভালোবাসতেন। গ্রামে ঘুরে ঘুরে নতুন নতুন গাছের চারা সংগ্রহ করে লাগিয়েছেন এখানে। এবং জেনির শেষ ইচ্ছে মতন তার সমাধিও আছে এই বাগানের এক প্রান্তে। হ্যামিল্টন সাহেব তার দেশে ফিরে যেতে চান না, কারণ সেখানে তিনি জন্মেছিলেন। সেটিকে আর তিনি নিজের দেশ মনে করেন না। ভারতে এসে কাজে যোগদান করার পর মাত্র 2 বার তিনি ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে ছুটি কাটাতে। দ্বিতীয়বার তার মন টেকেনি। ফেরার জন্য ছটফট করেছিলেন। সেবারে ফেরার জাহাজেই জেনির সঙ্গে আলাপ পরিচয়। অদ্ভুত রকমের প্রকৃতি পাগল সেই মেয়েটি বিয়ের পর আর ফিরতে চাননি ইংল্যান্ডে। এই বাংলাকে তিনি নিজের দেশ করে নিয়েছিলেন। হ্যামিল্টন ইংল্যান্ডে তার বাল্য কৈশোর যত বছর কাটিয়েছেন তার দ্বিগুণের বেশি সময় কেটেছে এই বাংলায়। সেখানে তার পিতা মাতা বেঁচে নেই। নিকট আত্মীয় স্বজনও তেমন কেউ নেই। তিনি এখন ফিরে গেলে কেউ তাকে পাত্তা দেবে না।
এদেশ থেকে বহু টাকা সংগ্রহ করে কিছু কিছু ইংরেজ ফিরে যায় ইংল্যান্ডে। সেখানে জাঁকজমক বিলাসিতায় ডুবে থাকলেও সমাজে বিশেষ পাত্তা পায় না। বেশিরভাগ মানুষই তাদের কেমন যেন অবজ্ঞার চোখে দেখে। লর্ড ক্লাইভকে তো আত্মহত্যা করতে হয়েছিল। হ্যামিল্টনকে এখানকার কত মানুষ চেনে। তিনি এখানকার ভাষা জানেন, আচার আচরণও নিখুঁতভাবে শিখেছেন। তিনি সকলের সঙ্গে মিশতে পারেন সমানভাবে। সবচেয়ে বড় কথা, এখানেই তো রয়ে গেল জেনি। এখন অন্য কোনো কাজ নেই, মদ্যপানেই বেশি সময় কাটে। জেনির মৃত্যুর পর মদ্যপানের মাত্রা বেড়ে গেছে। মদ্যপান বিশেষ করে তার ভালো লাগে এই কারণে যে নেশা বেশ জমে উঠলে তিনি আর জেনির সঙ্গে বিচ্ছেদ বোধ করেন না। জেনির সঙ্গে অনেক কথাবার্তা হয়, তার নিঃসঙ্গতা কেটে যায়। একদিন বেলা হতে না হতেই তিনি বোতল খুলে বসেন। সেদিন আর বেরোনোই হয় না বাড়ি থেকে। আবার একদিন তার মেজাজ বেশ ফুরফুরে থাকে সকালবেলা। তখন তিনি পাড়া বেড়াতেও বেরিয়ে পড়েন। পায়ে বুট জুতো, ঢোলা প্যান্ট, ডোরাকাটা কুর্তার উপরে একটা রং জ্বলা কালো রঙের কোট পরা। দীর্ঘকায় সাহেবটির মাথার অধিকাংশ চুলই সাদা। কাঁধে ঝোলানো থাকে বন্দুক, হাঁটেন থপথপ করে। এখানকার অনেক মানুষকেই তিনি ডাকেন নাম ধরে, তাদের কুশল সংবাদ নেন। ঝড়ে কার বাড়ি চাল উড়ে গেছে, কার মেয়েকে কুমিরে টেনে নিয়ে গেছে, সেসব খবরও তিনি মনে রাখেন। ছোট ছোট কচিকাচেরা অন্য সাহেব দেখলে ভয় পায়, দৌড়ে পালায়। এই সাহেবকে দেখলে তারা তাকে ঘিরে ধরে চিলুবিলু করে। সাহেব তাদের কারোর গাল টিপে দেন, কারোর মাথার চুলে হাত বুলোন, আবার চিমটেও কাটেন দু একজনকে। বড়রাও তার সামনে এসে হাত জোড় করে দাঁড়ায়। কেউ তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে এলে তিনি বাধা দিয়ে বলেন, আরে ছুঁইস না, আমি তো মেলেচ্ছ, আমার পা ছুঁইলে তগো জাত যাইব। সাহেব যে কিছুতে বাংলো বাড়ি দখল ছাড়বে না তা এ তল্লাটের সব মানুষই জানে। কিন্তু যতই বন্দুক থাক, একা সাহেবের পক্ষে কি জমিদারের পাইক বরকন্দাজদের সঙ্গে লড়াই করা সম্ভব? সাহেব জানেন তার আসল জোর এসব গ্রামের মানুষের ভালোবাসা। এখানকার মানুষ তাকে ছাড়তে চায় না। কোনো সন্দেহজনক নতুন মানুষকে দেখলে তারা দৌড়ে গিয়ে সাহেবকে আগে খবর দেয়। সঠিক নামটা উচ্চারণ করতে পারে না বলে অনেকেই আড়ালে হ্যামিল্টন সাহেবকে বলে লণ্ঠন সাহেব। তার বাংলোর বারান্দায় সারা রাত একটা ঝুলন্ত লণ্ঠন জ্বলে, সেটাও একটা কারণ। আবার কেউ কেউ যে বলে পাগলা সাহেব, তাও হ্যামিল্টনের কানে এসেছে। তিনি তা শুনে হাসেন। পাগল শাস্তে তার আপত্তি নেই। সাহেব যখন এখানে প্রথম আসেন তখন এখানে বাজার হাট কিছু ছিল না। স্থানীয় মানুষকে অনেক কষ্ট করে মনসাগঞ্জের হাটে যেতে হতো। তাও বর্ষাকালে নৌকা ছাড়া সেখানে যাওয়ার আর কোনো উপায় ছিল না। মানুষের অসুবিধার কথা বিবেচনা করেই হ্যামিল্টন নদীর ধারে অতি প্রয়োজনীয় জিনিসপত্রের 2টি দোকান স্থাপন করেছিলেন। সে প্রায় 17 বছর আগেকার কথা। এখন সেখানে রীতিমতন একটা বাজার গজিয়ে উঠেছে। 13-14টি দোকান। এ বাজারের সঙ্গে কোম্পানির কোনো সম্পর্ক ছিল না। সম্পূর্ণটা হ্যামিল্টনের নিজস্ব উদ্যোগ। লোকের মুখে মুখে নাম রটে গিয়েছিল চার্লস বাজার। এখন সেটাই বিকৃত হয়ে চালিয়া বাজার। এই নদী দিয়ে স্টিমার চালু হবার পর বাজারটি দিন দিন আরও জমে উঠেছে। হ্যামিল্টনের এই নিজস্ব বাজার থেকে কিছু আয় হয়। দোকানদাররা শতপ্রবৃত্ত হয়েই নিয়মিত কর দেয়। কিন্তু সাহেবের অর্থের তেমন প্রয়োজন নেই, লালসাও নেই। এখান থেকে যা অর্থ পান তা গরিব মানুষদের জন্য খরচ করেন। সাহেব খেয়ালি মানুষ। কেউ কন্যাদায় কিংবা পিতৃশ্রাদ্ধের জন্য সাহায্য চাইলে তিনি মুখ ভেটকি দিয়ে বিদায় করে দেন। আবার কারোর গুরুতর অসুখের খবর পেলে কিংবা ছেলে মেয়েদের লেখাপড়ার প্রয়োজন কিংবা কেউ তীর্থযাত্রায় যেতে চাইলে তিনি শতপ্রবৃত্ত হয়ে মুঠো মুঠো পয়সা দেন। দূরদেশ থেকে একজন এসে এখানে নতুন কচুরি জিলিপির দোকান খুলেছে।
সে দোকানের পাশ দিয়ে যেতে গেলে ভুরভুর করে খাঁটি ঘিয়ের গন্ধ পাওয়া যায়। দোকানের একপাশে পাতা একটি বেঞ্চির উপর বসে পড়ে হাঁক দিলেন, কই রে, দে জিলিপি হালুয়া কি আছে দে। গলায় পৈতে জড়ানো মধ্যবয়স্ক এক ব্যক্তি হাত জোর করে বলল, পেন নাম হই সাহেব, হালুয়া ফুরাইয়া গেছে, জিলাপি দিমু? সাহেব বললেন, তাই দে। লোকটি জানে সাহেব কচুরি পছন্দ করেন না, মিষ্ট দ্রব্য ভালোবাসেন। একটি কলা পাতায় সে 4খানা জিলিপি সাজিয়ে এনে দিল। সাহেব ফুরু তুলে বললেন, মোটে এই কয়খান? এ তো নস্যি। তোর ঝুড়িতে কতগুলান আছে? নিয়ে আয়, সব নিয়ে আয়। দেখোস না আমার পেটখান কত বড়, আমার রাক্ষসের মতন ক্ষুধা। লোকটি এক ঝুড়ি ভর্তি জিলিপি নিয়ে এলো। সাহেব তা দেখে সন্তুষ্ট হয়ে হে হে করে হাসলেন। তারপর রাস্তার উল্টো দিকের দাঁড়ানো দুটি শিশুর দিকে চেয়ে হাতছানি দিয়ে ডাকলেন, আয় আয় আয়। দুটি শিশুই আঙুল চুষছিল, দৌড়ে এলো সঙ্গে সঙ্গে। সাহেব বললেন, তগো আঙ্গুলি কি মধু থাহে, খা জিলিপি খা, যে কটা পারস। বাচ্চা দুটো ঝাঁপিয়ে পড়ল ঝুড়ির উপর। কি করে খবর রটে যায় কে জানে। প্রায় চোখের নিমিষেই যেন মাটি ফুঁড়ে বেড়ে এলো আরও 10-12টি ছেলে মেয়ে। কে কত বেশি খেতে পারে শুরু হয়ে গেল তার প্রতিযোগিতা। তাদের মুখ আর হাত রসে মাখামাখি। সাহেব প্রসন্ন মুখে দেখতে লাগলেন সেই জিলিপি উৎসব। হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি বাচ্চা মেয়ের এক চোখ দিয়ে জল গড়াচ্ছে। একে তো ঠিক আনন্দের অশ্রু বলা যায় না। যদি তাই হয়, তাই বা শুধু এক চোখে হবে কেন? তিনি মেয়েটির থুতনি ধরে জিজ্ঞেস করলেন, এই কান্দোস কেন? মেয়েটি বলল, কান্দি না তো। সাহেব বুঝলেন এটা এক ধরনের চোখের অসুখ। আগেও কয়েকজনকে দেখেছেন। বিনা চিকিৎসায় এই রোগে কেউ কেউ অন্ধ হয়ে যায়। মাঝে মাঝেই অন্ধ মানুষও চোখে পড়ে এ অঞ্চলে। সাহেব মনে মনে সংকল্প করলেন, শহর থেকে একজন চক্ষু রোগীর চিকিৎসক আনাতেই হবে, অন্তত কয়েকদিনের জন্য। যেদিন নেশা তেমন জমে না, সেদিন হ্যামিল্টনের সমস্ত শরীর অস্থির অস্থির লাগে। সেদিন রাতে পাশের কেদারায় জেনি কেউ দেখা যায় না। মনে মনে সাধ্য সাধনা করতে থাকেন, জেনি কাম, প্লিজ কাম, মাই ডার্লিং, হোয়ার আর ইউ। তারপর একসময় উঠে গিয়ে বারান্দার রেলিং ধরে জেনির কবরের দিকে তাকিয়ে গলা ফাটিয়ে ডাকেন, জেনি, জেনি। সেই আকুল আহ্বান হাওয়ায় ভাসতে ভাসতে চলে যায় নদীর উপর দিয়ে। ঝিকমিক করে আকাশের তারা। কোষা নৌকা থেকে শোনা যায় ভাটিয়ালি গান। চেঁচাতে চেঁচাতে সাহেবের গলা ভেঙে যায়। দূর থেকে শুনলে মনে হয় কোনো ক্লান্ত রাত পাখির ডাক। প্রায় সারা রাত জেগে থাকার ফলে ভোর থেকে সাহেব ঘুমন অনেক বেলা পর্যন্ত। খিদমতগাররা তাকে ডাকবার সাহস পায় না। একদিন ডাকতেই হলো। একজন কেউকেটা ধরনের ব্যক্তি সাহেবের সঙ্গে দেখা করতে এসেছেন। সঙ্গে তার 3জন পাহারাদার। তাদের 3জনেরই হাতে বল্লম। এখন বেলা প্রায় দ্বিতীয় প্রহরে পড়েছে। এ সময় ঘুমোচ্ছেন শুনে তিনি বিশ্বাস করছেন না। ডাকা ডাকিতে শেষ পর্যন্ত উঠে বসে সাহেব হুঙ্কার দিলেন, কেন ডাকলি রে শোর? কাশেম হাত জোর করে কাচুমাচু গলায় পুরো বৃত্তান্তটি জানালো। সাহেব একটা কুর্তা গায়ে জড়িয়ে নিলেন কোনো রকমে। মুখ ধুলেন না, চক্ষু রক্তবর্ণ। বন্দুকটা হাতে নিয়ে তিনি দুপদাপ করে নেমে এলেন সিঁড়ি দিয়ে। সদর দরজার বাইরে দাঁড়িয়ে আছেন এক আগন্তুক। পোশাকের জাঁকজমক দেখে তাকে একজন বিশিষ্ট মানুষ বলেই মনে হয়। একটা জরির কাজ করা কুর্তা গায়ে,
মাথায় পাগড়ি, মুখে অভিজাত্য সুলভ চাপা অহংকারের ভাব। সেসব অগ্রাহ্য করে হ্যামিল্টন বললেন, হু আর ইউ, কি চাই? আগন্তুক বললেন, মে আই টক টু ফর এ হোয়াইল? হ্যামিল্টন বললেন, হু সেন্ট ইউ? আমার সঙ্গে কারোর তো কোনো কথার প্রয়োজন নেই। আগন্তুক আবার বলল, আই উইল টেক অনলি ফিউ মিনিটস অফ ইউর টাইম। সাহেব প্রায় ধমকের সুরে বললেন, আপনি বাঙালি? বাঙালি হয়ে বাংলায় কথা বলতে পারেন না? কে আপনি? কে আপনাকে পাঠিয়েছে? জমিদারের নায়েব নাকি? ব্যক্তিটি এবারে স্মিত হাস্যে বললেন, না না, আমাকে নায়েব পাঠায়নি কো, আমি নিজেই এসেছি। এই অধমের নাম শ্রীযুক্ত দ্বারকানাথ ঠাকুর। পেছনের পাহারাদারদের একজন বললেন, ইনি স্বয়ং জমিদার। সাহেব বললেন, ঠাকুর? নতুন জমিদার? আপনি নিজে এসেছেন কি এই কুঠিবাড়ি দখল নিতে? আগেই বলে রাখি, আমি জীবন থাকতে এ বাড়ি দখল দেব না। আপনি যা খুশি করতে পারেন। আমি দখল নিতে আসিনি। তেমন উদ্দেশ্য থাকলে আমার নিজের আসবার কোনো প্রয়োজন ছিল না। তবে আপনি আমাদের অতিথি, আপনার রক্ষণাবেক্ষণ আমাদেরই কর্তব্য। আমি জ্ঞাত আছি যে এ বাড়িতে আপনার সহধর্মিণীর পবিত্র স্মৃতি আছে। আমরা কোনো ক্রমেই তা নষ্ট করতে চাই না। মিস্টার হ্যামিল্টন, আপনি এ বাড়িতে যতদিন খুশি থাকবেন, আজীবন থাকুন, তাতে আমরা ধন্য হব। এ বাড়ি সংস্কার, মেরামতির ব্যয়ও আমার এস্টেট বহন করবে। যখন যা প্রয়োজন জানাবেন আমাদের। হ্যামিল্টন কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইলেন দ্বারকানাথের দিকে। তিনি শুনেছিলেন নব্য জমিদার শ্রেণী খুব অর্থলোভী হয়। প্রজাদের টাকায় শহরে বসে আমোদে বিলাসিতায় বহু অর্থ ব্যয় করে। এ যে শুনছেন উল্টো কথা। তিনি বললেন, আমি দুঃখিত ঠাকুরবাবু, আপনাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আমি এখন আপনার প্রজা, আপনাকে অবশ্যই মান্য করা উচিত। ভেতর আসুন, আসন গ্রহণ করুন। দ্বারকানাথ পা থেকে নাগরা জুতো খুলে ফেলতে লাগলেন। এ কি জুতো খুলছেন কেন? এ বাড়ি আপনার স্ত্রীর স্মৃতি মন্দির। আমাদের দেশে এসব স্থানে খালি পায়ে ঢোকাই প্রথা। আরে না না, ওসব কিছু না, আমরা সব মানি না। বাগানে আমার স্ত্রীর কবর আছে। আমি মরলে আমার দেহটিকেও সেখানে স্থান দেবেন, তাই যথেষ্ট। বসেন বসেন, মাফ করবেন, আপনার উপযুক্ত কেদারা নেই। সব কিছু ভালোভাবে সাফ করাও হয় না। আমি বেশিক্ষণ আপনার সময় নেব না। এবারই আপনাকে আর বন্দুক নিয়ে ঘুরে বেড়াতে হবে না। আমার লাঠিয়ালরাই এই গ্রাম পাহারা দেবে। এবার আমার একটা বক্তব্য শুনুন। আমি কারোর দান নিতে অভ্যস্ত নই। আমি ইংরেজ। এদেশে জোর জুলুম করে দখলদারি করতেই আমরা অভ্যস্ত। দান তো নিতে পারি না। এবারই আমি ছাড়তে চাই না, তাও ঠিক। আপনি আমাকে এ বাড়িতে আজীবন অধিকার দিতে চান, এটা আপনার মহানুভবতা। কিন্তু এর বিনিময়ে আমিও আপনাকে কিছু দিতে চাই। দ্বারকানাথ হাত জোর করে বললেন, আমি কিন্তু বিনিময়ে কিছু পাবার প্রত্যাশা নিয়ে এখানে আসিনি। আপনি মুখে যে বললেন। সাহেব বললেন, ঠাকুরবাবু, এখানে একটি বাজার আছে। তার মালিকানা কিন্তু কোম্পানির নয়, আমার। এই বাজারটি আপনি গ্রহণ করুন। আমি বুঝতে পারি, নতুন স্টিমার স্টেশন হলে বাজার আরও জমজমাট হবে, আয় আরও বাড়বে। তখন রাস্তা, স্যানিটেশনের ব্যবস্থাও করা দরকার। আমার স্বাস্থ্য ভালো না, আমি আর এত সব পারবো না। আপনি ভার নিন। গ্রামদেশে বহু গরিব, বিশেষত শিশুদের যদি কিছু সাহায্য করতে পারেন। এ অঞ্চলে এক প্রকার অদ্ভুত চক্ষুরোগ হয়। বেশ কিছু বালক বালিকা যাতে অন্ধ হয়ে যায়, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই।
আপনি যদি এই অন্ধদের সাহায্যের জন্য... দ্বারকানাথ গদগদ কণ্ঠে বললেন, আপনার কথা শিরোধার্য। আমি অন্ধ আতুরদের সাহায্য চিকিৎসার জন্য অবশ্যই সব রকম উদ্যোগ নেব। তারপর দুজনে করমর্দন করলেন আন্তরিকভাবে। জমিদার দ্বারকানাথ যে এই পাগলাটে মানবদরদী সাহেবটিকে বাস্তুচ্যুত করেননি, সেজন্য স্থানীয় মানুষরা ধন্য ধন্য করতে লাগল। ইংরেজ কুঠিয়াল ও শাসক শ্রেণীও জমিদারের এই বদান্যতায় খুব খুশি। দিকে দিকে ছড়িয়ে পড়ল দ্বারকানাথের প্রশংসা। এরপর থেকে হ্যামিল্টন সাহেবের জীবনও নির্বিঘ্ন হয়ে গেল। আর বন্দুক কাঁধে নিয়ে বাড়ি পাহারা দেবার প্রয়োজন নেই। কিন্তু এমন নিশ্চিন্ত নিরাপত্তা তার যেন ঠিক সহ্য হল না। আগে সবসময় যে প্রতিরোধের স্পৃহা আর জেদ নিয়ে ঘুরতেন, তাতে সবসময় শরীরে উত্তেজনা সঞ্চারিত থাকত। এখন শরীর কেমন যেন শিথিল শিথিল লাগে। এখন প্রায় রাতেই পাশের কেদারায় আর জেনির দেখা পাওয়া যায় না। সাহেব নেশার পরিমাণ বাড়িয়ে দিলেন, তবুও জেনির পাত্তা নেই। এক রাতে সাহেব বারান্দায় রেলিং ধরে জেনি জেনি বলে চিৎকার করছেন। নিজের তলায় কাশেম আর ফটিক বসে বসে শুনছে। আজ যেন চিৎকারের প্রাবল্য অনেক বেশি, তীব্র আর্তনাদের মতো। তা খান খান করে দিল গ্রাম বাংলার শান্ত নির্জনতা। এ সময় ওরা সাহেবের ধারে কাছে যায় না, অথচ নিজেরাও ঘুমোতে পারে না। রাত্রিরে সাহেব কখনো নিচে নামেন না। সে রাতে একসময় কাঠের সিঁড়িতে ধূপধাপ শব্দ করতে করতে তিনি নিচে নেমে বাগানের মধ্যে জেনির কবরের কাছে গিয়ে বুক ফাটানো কান্নার সঙ্গে ডাকতে লাগলেন, জেনি, জেনি, মাই ডার্লিং, ডোন্ট লিভ মি। কাশেম আর ফটিক ঘরে বসে থাকতে পারল না। তারাও ছুটে গেল বাগানে। স্ত্রীর কবরের পাশে উপুর হয়ে শুয়ে পড়েছেন হ্যামিল্টন। তার শরীরে প্রাণের স্পন্দন নেই। হ্যামিল্টন যথাবিহিত সৎকারের কয়েকদিন পরেই ঠাকুরদের খুরশিয়াতপুরের কাছারির নায়েব এসে দখল নিয়ে নিল সেই বাড়ির। দ্বারকানাথ এখন বিলেতে। সেখানে তার অভূতপূর্ব বিলাসিতার চাকচিক্য দেখে ইংরেজদেরও তাক লেগে গেছে। স্বয়ং মহারানী ভিক্টোরিয়াও খোঁজখবর নিচ্ছেন তার। দ্বারকানাথ এক হিসেবে হ্যামিল্টনের কথা রাখলেন। কুমারখালীর অন্ধ আতুরদের সাহায্য করলে কজন আর সে খবর জানবে। তিনি অবশ্য ওসব বিবেচনা করার সময় পাননি। বিলেতে স্থানীয় অন্ধদের চিকিৎসার জন্য একটা ব্লাইন্ড ফান্ড খুলে চাঁদা তোলা হচ্ছিল। দ্বারকানাথ সে ব্লাইন্ড ফান্ডে দান করলেন 10 সহস্র মুদ্রা। সেজন্য লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল তার সুখ্যাতি। সব সংবাদপত্রে প্রকাশিত হলো এই বিবরণ। ইতিমধ্যেই ইংরেজরা এই ভারতীয় জমিদারকে প্রিন্স দ্বারকানাথ বলে সম্বোধন করতে শুরু করেছে। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় লেখে একটি গল্প, লণ্ঠন সাহেবের বাংলো। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এ প্রার্থনা রইল।